ভূতের দাপট, চাপে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু ভূত তাড়াতে কমিশনের এই আধার দাওয়াই নিয়েও অনেক প্রশ্ন উঠছে। আধার যদি ক্লোন করা হয় তাহলে কি হবে? আধার ডেটাবেসে যদি ভুল তথ্য থাকে তাহলে কি হবে? আধারের তথ্য যদি কোনোভাবে ফাঁস হয়ে যায় তাহলে কি হবে? প্রশ্নে প্রযুক্তি, প্রশ্নে রাজনীতিও। ভোটের লিস্টে এই ভূত ঢুকলো কিভাবে? কাদের স্বার্থে ভোটের এই উপদ্রব? নাকি সবই আসলে ভোট যুদ্ধের অস্ত্র মাত্র? এসব নিয়েই আজ আমাদের আলোচনা। সোজা সাপটা মেগা ডিবেটে আজকের মোশন, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আবার বলে দিই, ভোট যুদ্ধে ভূত অস্ত্র। আর এ নিয়ে বলার জন্য আজ আমাদের 8 জন অতিথি রয়েছেন। ওপেনিং ব্যাটসম্যান যিনি, তিনি তৃণমূল কংগ্রেসের পক্ষে পার্থ ভৌমিক, সাংসদ। পার্থদা। ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। গুরুত্বপূর্ণ মুহূর্তে এরকম একটি প্রয়োজনীয় বিতর্ক সভা অনুষ্ঠিত করবার জন্য। মূল ব্যাপার হচ্ছে পদ্ধতির কি পরিবর্তন হবে, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক করলে কিভাবে ঠিক করতে হবে, এসব পরবর্তী অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে যারা ঠিক করবে তারা কি আদৌ নিরপেক্ষ? প্রথম প্রশ্নটা এইখানে। আগে ভারতবর্ষের নির্বাচন কমিশনার নিযুক্ত হতো, তার জন্য 3 জনের একটি কমিটি ছিল। প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ভারতবর্ষের গণতন্ত্রের বর্তমান যে অবস্থা, সেখানে গণতন্ত্রকে সুদৃঢ় করবার জন্য নির্বাচন কমিশনারের যে ভূমিকা, দুঃখজনক হলেও এটা সত্যি, সেই গণতন্ত্রকে কুক্ষিগত করবার, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত হানবার যে অস্ত্র প্রয়োগ করা দরকার, ভারতবর্ষের শাসক দল সেই অস্ত্র প্রয়োগ করে নির্বাচন কমিশনারের নিয়োগের পদ্ধতিটাই বদলে দিলেন। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রী মনোনীত এক সদস্য, অর্থাৎ শাসক দল যাকে চাইবেন তিনি নির্বাচন কমিশনার হবেন। তাহলে যিনি শাসক দলের নির্দেশে নির্বাচন কমিশনার হবেন, তিনি কি শাসক দলের বাইরে বেরোতে পারবেন? সেই সাহস কি তিনি দেখাতে পারবেন? যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ করলেন এবং তার সপক্ষে নির্বাচন কমিশনারকে যখন পরপর চিঠি দেওয়া হলো, জানানো হলো, তার কোনো প্রকৃত সদুত্তর, শুধু মেলে নিয়ে কথা বলা ভুল, নস্যাৎ করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যখন একটার পর একটা এভিডেন্স বেরোলো, নির্বাচন কমিশনার স্বীকার করতে বাধ্য হলেন যে না, কিছু ভুল ছিল, এটাকে রেকটিফাই করা প্রয়োজন। এখন সেটা ইউনিক ভোটার কার্ড তৈরি করা, আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক জুড়ে দেওয়া, কোন পদ্ধতিতে হবে এইটা নিয়ে নির্বাচন কমিশনার আলোচনা করছেন। আপনারা আমাকে বলুন তো, যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করে দিলেই সমস্যা মিটে যেত, তাহলে তো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ভোটার তালিকা যেরকম ভুয়ো প্রচুর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, আধার কার্ডও কি স্বচ্ছ? যদি আধার কার্ড স্বচ্ছ হয়, তাহলে একই ভোটারের নাম 2 জায়গায় থাকে কি করে? কারণ ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড দেখানো প্রয়োজনীয়। একই লোকের নাম, এরকম দিল্লির নির্বাচনে দেখা গেছে একই বুথে 40 জনের নাম
তাদের বাবার নাম এক, আমার কাছে এভিডেন্স আছে, এবং তাদের মধ্যে 13 জনের বয়স একই সময়, একই ডেট। আমি যদি এই রাজ্যের উদাহরণ দিই, এখানে ভারতীয় জনতা পার্টির অনেক প্রতিনিধি আছেন। সুকান্তবাবু বালুরঘাট থেকে জিতলেন, একই এপিক নম্বর LPJ 1894534। কুশমন্ডি বিধানসভায় 201-এ পার্ট নাম্বার বুথে তার নাম আছে, আবার বালুরঘাটেরই তপন বিধানসভায় তার নাম আছে, আবার গান্ধীনগর লোকসভায় সেখানেও তার নাম আছে, এপিক নাম্বার 1। এবং সবচেয়ে দুঃখজনক হলেও এটা সত্যি, লোকসভা থেকে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন এই স্বল্পকালের মধ্যে 38 লক্ষ ভোটারের নাম সংযোজিত হয়ে গেল। দুঃখজনক হলেও এটা সত্যি যে দিল্লির বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন এর মধ্যেকার সময় 4 লক্ষ নাম যুক্ত হয়ে গেল। অথচ গত 10 বছরে দিল্লিতে যে ভোটার লিস্টে নাম উঠেছে তার সংখ্যাটা 4 লাখ পেরোয়নি, যেটা 6 মাসে পেরিয়ে গেল। পার্থ ভৌমিক প্রশ্ন তুলে দিলেন আধার কার্ড নিয়েও, পাশাপাশি প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়েও হালকা করে তিনি প্রশ্ন তুলেছেন। পরের বক্তা বিজেপির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায়। অন্তত প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হচ্ছে, মহাকাশ বিদ্যা নিয়ে আমরা আলোচনা করছি না। পদার্থবিদ্যার ছাত্র হয়েও আমার মহাকাশ বিদ্যার জ্ঞানগম্যি খুব সামান্য। বুথের ভূত নিয়ে আমরা আলোচনা করছি। আমি বীরভূম থেকে আসি, বীরভূমে একটা প্রবাদ আছে, সেই প্রবাদ হচ্ছে যে ভূতের ভয়ে চড়লাম গাছে, ভূত বলে পেলাম কাছে। অর্থাৎ ভূতের ভয়ে গাছে চড়েছিলাম, এখন ভূত বলছে আমি তো গাছেই বসে আছি, কাছেই পেয়েছি। ভোটার তালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের এই দাবি এবং অযৌক্তিক লাফালাফি ওই ভূতের কাছে যাওয়ারই সমান হবে। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার বা বিজেপি শাসিত রাজ্যগুলোর ভোটার, তারা নাকি পশ্চিমবঙ্গে তাদের নাম তুলে বসে আছে। উনি বলছেন ট্রেনে করে তাদেরকে নিয়ে চলে আসা হবে, তারা পশ্চিমবঙ্গে এসে ভোট দিয়ে যাবেন। তো তারপর তো শুরু হলো, এখন দেখছি একটু ব্রেক কষা হয়েছে এবং ভবিষ্যৎ বলছে ভোটার তালিকা নিয়ে তৃণমূল আর লাফালাফি করবে না, কারণ বুঝতে পেরেছেন যে ভূতের কাছাকাছি চলে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের তথ্যই বলছি, 2019 থেকে 2024-এ পশ্চিমবঙ্গে ভোটার বেড়েছে 66,35,297। খুবই প্রাসঙ্গিক কথন, সেজন্যই বলছি। 8.69%। এই বছরগুলি তৃণমূল শাসিত বছর এবং ভোটার বৃদ্ধির যে গড় হার বার্ষিক 1% একটু বেশি, এটা একেবারে স্বাভাবিক। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে যে রাজ্যের গড় 8.6%, তার থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136টি, এবং এই 136টির মধ্যে 82টি বিধানসভা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর বীরভূম, বসিরহাট মহকুমা এবং দক্ষিণ 24 পরগনার একটি প্রান্ত। আরো সোজা করে বলতে, মুসলিম ডমিনেটেড বিধানসভাগুলিতেই ভোটার রাজ্যের গড় হারের থেকে বেশি। রাজ্যের যে গড় হার 8.6%, তার থেকে কম ভোটার বেড়েছে, কম হারে ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 158। তার মধ্যেও মুসলিম ডমিনেটেড বিধানসভার সংখ্যা মাত্র 13। তার মানে মাননীয়া যেটা বলতে চাইছেন যে ভিন রাজ্যের ভোটারদের নাম এখানে তোলা হয়েছে, আসলে হচ্ছে তার লক্ষ্য ছিল হিন্দু বাঙালির এবং হিন্দি ভাষাভাষী বাঙালির, যেমন আমাদের সোনা বৌঠান, ওনাকে আমরা হিন্দি ভাষাভাষী, নারুলা ব্যানার্জি হিন্দি ভাষাভাষী বাঙালি ধরি, তাদের ভোট কাটা। কিভাবে না, দেখুন পশ্চিমবঙ্গে গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে সেই বিধানসভা কেন্দ্রটির নাম রাজারহাট নিউ টাউন। এখানে 64,195 ভোটার বেড়েছে, 20% ভোটার। রাজ্যের গড় 8.6%। দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে রোহিঙ্গা করিডর,
বারুইপুর পশ্চিম রোহিঙ্গা মহল্লা আছে, আপনারাই খবর দেখিয়েছেন, 16.67%, 46,000 ভোটার বেড়েছে। তারপরের কেন্দ্রটি হচ্ছে সোনারপুর উত্তর, 48,000 ভোটার বেড়েছে, 15.17%। আর সবচেয়ে কম কোথায় ভোটার বাড়ার প্রবণতা? সবচেয়ে কম ভোটার বেড়েছে রাসবিহারী কেন্দ্রে, 7 বছরে ভোটার বেড়েছে 4,044, 2%। দ্বিতীয় সবচেয়ে কম বাড়া কেন্দ্রটির নাম কাশীপুর বেলগাছিয়া, 2.2%, 4,800। এবং তৃতীয়টির নাম ভবানীপুর, সেখানেও ভোটার বেড়েছে 5,500, 2.7%। পার্থদার নৈহাটি, আমি এলাকাগুলো চিহ্নিত করতে চাইছি না, নৈহাটিতে গত 7 বছরে ভোটার বেড়েছে 7,889, 4.4%। কিন্তু এর মধ্যে যদি 7,000-এর মধ্যে কোন এলাকায় কত ভোট বেড়েছে যদি বলি, তাহলে পার্থদাও বলবে যে হ্যাঁ, তাহলে তো পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশই হতে চলেছে। এবং এই প্রসঙ্গে আমরা যেটা ভাবছিলাম যে পার্থদা হয়তো ব্যারাকপুরে জিতে যাওয়া একজন স্বচ্ছ সার্টিফিকেট নেওয়া সাংসদ, কিন্তু যে তাকে সার্টিফিকেট দিয়েছেন সেই ভারতের নির্বাচন কমিশনকে উনি বলছেন অস্বচ্ছ। থ্যাংক ইউ নিজের সার্টিফিকেটকেই অস্বচ্ছ বলার জন্য। আপনার নিজের সার্টিফিকেট এমপি পদের, সেই নিয়েই আপনার ভয় রয়েছে। ভারতবর্ষের প্রতিষ্ঠানগুলি নিয়ে প্রশ্ন তুললেন। আচ্ছা, মাননীয় রাজ্য মানবাধিকার কমিশনটা, জেমস বন্ড আপনার যিনি আছেন এই রাজ্যে, তার নিয়োগটাও তিনি তো অ্যাক্টিং, তাঁরও তো মনের মতো করেছেন, ইউপিএসসিতে প্যানেল পাঠিয়ে করেননি। লোকপালের কি হয়েছে? তাই প্রতিষ্ঠানগুলি নিয়ে আর কথা না বলাই ভালো। ধ্বংস করা কিভাবে করতে হয় পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে, সেটা আপনারা করে দেখিয়েছেন। আর ভোটারদের ক্ষেত্রে মাননীয়ার কাছে আমাদের 3টি স্পষ্ট প্রশ্ন, এবং মাননীয়া যদি মানেন, সচিত্র পরিচয়পত্রের জন্য 21শে জুলাই করেছেন বলে দাবি করেন। তিনি দাবি করেন আপনার জন্যই নাকি ভোটারের সঙ্গে ছবি বসেছে। তাহলে পরের জেনারেশন কি? আমরা বলছি বায়োমেট্রিক করুন, আধার ভোটার লিঙ্ক করুন, দাবি করুন আমাদের সঙ্গে। ভোটের লিস্ট, ভোটের ভূত, আর তার মধ্যে জগন্নাথ চট্টোপাধ্যায় ধর্ম ঢুকিয়ে দিয়েছেন। আলোচনা হবে। পরের বক্তা অধ্যাপক শিবাজী প্রতিম বসু। ভূতের কথা মনে হলেই আমার ওই বেলেঘাটা তো কাছাকাছি, এখানকার বেলেঘাটার বংশলোচন বাবুর বৈঠকখানার কেদার চাটুর্যের কথা মনে পড়ে। কেদার চাটুর্যে আপনারা জানেন, পার্থদা তো নাটক টাটক করেন, যে তার মহেশের মহাযাত্রার লেখায় প্রথমেই বলেছিলেন যে এই যে এত লোক কলকাতায় ঘুরে বেড়াচ্ছে দেখছো, যে কেউ হয়তো কুলি, কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো উকিল, এগুলো সবগুলো এত লোক, এত ভিড়, এটা সবাই মানুষ তো নাকি এই এত হাজার হাজার মানুষের মধ্যে 2-10টা ভূতও ঘুরে বেড়াচ্ছে? তো ভূতের কথা, ভূত কি করে আছে, ভূতের ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বলেছিলেন যে একসময় শুনেছিলাম যে অন্ধকার জমিয়া জমিয়া ভূত হইয়া ওঠে। তো অন্ধকার থাকে, ভূত যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে। সেই ভূতের যে হদিশ, সেই ভূতের হদিশ আমরা পেতাম ছেলেবেলায়। অনেকে দেখা যাচ্ছে যখন ভোটার্স লিস্ট নিয়ে লোকেরা বাড়ি বাড়ি ঘুরতো, তখন দেখা যেত যে অমুকে মারা গেছে, তাদের নাম থেকে যেত। রেশন কার্ডের জন্য নাম থেকে যেত, তারা দিনের পর দিন একই ভোটার থেকে যেত। মারা যাওয়া লোকও যখন আমরা ছেলেবেলায় ছিলাম, কিশোর বেলায়, তখন আমরা দেখেছি। তারপর কোথা থেকে এসে জুড়লেন একজন মানুষ, তার নাম টিএন সেশন। টিএন সেশন আসার পরে যখন এপিক কার্ড প্রথম হলো, সেই এপিক কার্ডটাই কিন্তু প্রথম যেখানে পাসপোর্ট নেই, পাসপোর্ট ছাড়া, আগে পাসপোর্ট কাদের থাকতো, খুব অল্প লোকের, তাদের একটা পরিচয়পত্র ভারতের হলো যেখানে তার একটা ছবি আছে। এইখানে একটা চেক, যাকে বলে, চেক পড়তে শুরু করলো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তারপরে আরো জায়গায় এলো, আরো আমরা জেনে ইউআইডিআই হলো। ইউআইডিআই এর ফলে আধার হলো, ইউনিক আইডেন্টিফিকেশন, ইউনিক আইডেন্টিটি নাম্বার, এগুলি সব হলো। কিন্তু গোড়ায় গলদ হয়ে রয়েছে কোথায়, যেটা পার্থদা একটু আগে বললেন, সেটা হচ্ছে এই যে 2011-র পর থেকে আর কোনো ভারতে জনগণনা হয়নি। এটা এত একটা বিষয় যে আপনি 2011 সালের পর থেকে এই যে 10 বছরের পর, সেই ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে, ওই 1-এর পর থেকে 1, 11 এই করে করে যাবে। সেই জনগণনায় যখন ব্রেক করছেন, তখন আপনার নিজেরও ধারণা নেই যে কিভাবে নতুন পলিসি করবেন, কাদের জন্য করছেন, এবং তাদের মধ্যে কে ভোটার নয়। সবচেয়ে বড় কথা, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার কথা বলা হচ্ছে। আধার কার্ডটা কিন্তু এমন একটা কার্ড যেটা আসলে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সোশ্যাল সিকিউরিটি সেখানে পাওয়া যায়। আধার কার্ড দিয়ে ভোট হয় না। একটা বাচ্চা ছেলেরও কিন্তু জগন্নাথ আধার কার্ড থাকে।
আধার কার্ড দিয়ে পপুলেশন বোঝা যেতে পারে, ভোটারটা নাগরিকত্বের সঙ্গে যুক্ত। এই নাগরিকত্বটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে ভারতবর্ষে দাঁড়িয়ে তো নাগরিকত্ব নিয়ে অনেক কথা হচ্ছে, সিএ নিয়ে এত কথা হচ্ছে, সেখানে এতগুলো কিছু সিএ নিয়ে কথা হচ্ছে, সেখানে ইউনিক আইডেন্টিফিকেশনের নাম্বার নিয়ে কথা হচ্ছে, কিন্তু নাগরিকত্বের জায়গাটা তো মূলত সিটিজেনশিপের ব্যাপার। সেই সিটিজেনশিপের জায়গাটা যদি ঘোলাটে থাকে, ঘোলাটে করে দেওয়া হয়, সেটা খুব সহজভাবে একটা জিনিস করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করে সরাসরি ভোটার হয়ে যাওয়া যায়। এইটা যখন হলো, অনলাইনে তারা ভোটার হতে পারছে, এই জায়গাটার ফলে এর সুযোগ নিয়ে অনলাইনে ভোটার হওয়ার এই সুযোগে, এবং সেখানে তার ভেরিফিকেশন কে করবেন? নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি করবে না, কেন্দ্রের সরকারও করবে না। ইলেকশন কমিশন, যেটি একটি সম্পূর্ণ একটি স্বায়ত্তশাসিত একটি অটোনমাস বডি, তারা করবে। কিন্তু অটোনমাসের বডির অটোনমি তো কেড়ে নিয়েছেন, অটোনমি তো নেই, কারণ 2:1 হয়ে গেছে। আগে যে একটা বিচার সভা থেকে আজকে সুপ্রিম কোর্ট থেকে একজন প্রতিনিধি আসতেন, তাতে এক ধরনের ব্যালেন্স থাকতো, প্রধানমন্ত্রী থাকতেন, বিরোধী দলনেতা থাকতো, এবং তার সঙ্গে সঙ্গে থাকতেন সুপ্রিম কোর্টের প্রতিনিধি। সুতরাং তার মধ্যে এই ব্যালেন্সটা ভেঙে দিয়েছেন। সুতরাং আজকে যে লপসাইডেড একটা এই যে যারা মুখ্য নির্বাচন আধিকারিককে, যিনি কমিশনারকে যিনি নিয়োগ করেন, তারা যখন লপসাইডেড হয়ে রয়েছে, তারা ওই যে পরীক্ষা নিরীক্ষা, যে যারা ওই এতে অনলাইনে যারা ভোটের অ্যাপ্লিকেশন করছে ভোটার হওয়ার জন্য, তারা কতটা তার তত্ত্ব তল্লাশি তারা কতটা করছেন, তারা কতটা সেটা দেখছেন। শেষ করছি খালি একটা কথা বলে, ভূতের কথা, তুমি বিশ্ব ভূতের নাম নিয়েছো, জগন্নাথ ভূতের কথা বললো, ভূতের কথা বললেই আমাদের ভূতের রাজার কথা মনে হয়। তো ভূতের রাজার কাছে কিন্তু সব রাজনৈতিক নেতাই বোধহয় মনে মনে 3টি বর চায়। এক হচ্ছে বিশেষ করে শাসক দলের পক্ষে আরো বেশি সুবিধা, সেটা যার নাম ইচ্ছা ঢুকাইতে পারি, 1 নম্বর, ঢুকাইয়া যেন ধরা না পড়িতে পারি, 2 নম্বর, এবং এইভাবেই যাতে পার হই ইলেকশনের তরি, 3 নম্বর। সত্যি এই ভূত ধরার কাজ সম্ভবত 1952 সাল থেকেই শুরু হয়েছিল, কিন্তু সক্রিয়ভাবে ভূত ধরার কাজ 1990 সালে টিএন সেশনের আমল থেকেই শুরু হয়, এবং সচিত্র পরিচয়পত্র না হলে তিনি ভোট করাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। বহু জায়গায় ভোট স্থগিত করে দিয়েছিলেন। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আধারকে লিঙ্ক করাবে, কিন্তু এক্ষেত্রে কৌশলে একটা নাগরিকত্বের প্রশ্নও আসবে, এবং সেটা নিয়েও হয়তো বিতর্ক আসবে। আমরা এই আলোচনায় থাকব। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। সাধারণত ওই ভূতের রাজার কাছ থেকে যে বর চাইতে পারেন, 3 বর, ওটা আরেকটু বলবো যে বিশেষত শাসন ক্ষমতায় যারা থাকেন তাদের এই প্রাপ্তি সম্ভাবনা অনেক বেশি থাকে। একটা হচ্ছে যা চাই বুথে করতে পারি, সেকেন্ড হচ্ছে যা চাই লিস্টে তুলতে পারি, এবং আর একটা হচ্ছে যা চাই ফলে লিখতে পারি। কারণ আমি বলছি যে ভোট ঘোষণা থেকে আমাদের ফল প্রকাশ পর্যন্ত যে পদ্ধতিতে আমাদের দেশে কিংবা আমাদের রাজ্যে ভোট হয়েছে, ভোটের অভিজ্ঞতা আমাদের প্রত্যেক দিন তৈরি হয়েছে, তাতে ভোটের স্বচ্ছতা সম্পর্কে একটা বড় প্রশ্ন এমনি উঠে গেছে। ফলে ভূতের ভবিষ্যতের মতো হবে কিনা এটা আমার বলার মতো জায়গায় আমি নেই, কিন্তু ভারতবর্ষে ভোট প্রক্রিয়া ক্রমশ জটিল হচ্ছে, এবং এমন একটা দেশে আমরা বাস করছি এখানে ভোট কিন্তু বাধ্যতামূলক নয়। আপনারা জানবেন পৃথিবীর এরকম 22-23টা দেশ আছে যেখানে ভোট বাধ্যতামূলক। আমাদের এখানে ভোট আপনি না চাইলেও দিতে পারেন, অথচ ভোটে সরকার হয়, এবং ভারতবর্ষের মানুষের নাগরিকত্বের নিয়ারেস্ট প্রমাণ এই জায়গায় আমাদের হচ্ছে এপিক কার্ডটা। ফলে এখন একটা জিনিস ঠিকই, সাম্প্রতিককালে রাজ্যের যা বিতর্ক, সেই বিতর্কে একটা প্রশ্ন খুব পার্টিনেন্ট। যদি সারা দেশে একটা ইউনিক ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, সারা দেশে যদি ইউনিক পাসপোর্ট থাকতে পারে, সেটা যদি কোনো ডুপ্লিকেশন না হয়, তাহলে হঠাৎ ভোটার নাম্বার এটা ইউনিক কেন হবে না? ফলে এখানে কেন পাঞ্জাবের সাথে পশ্চিমবঙ্গ বা হরিয়ানার সাথে মহারাষ্ট্র মিলে যাবে? এই স্বচ্ছতার প্রশ্নে নির্বাচন কমিশনকে অ্যাকিউজ করা যায়, এবং আনফর্চুনেটলি তারা প্রথম পালিয়ে যাচ্ছিলেন, যে প্রশ্নটাকে মান্যতা দিচ্ছিলেন না। পরে তারা এখন মান্যতা দিয়েছেন, এখন এই ভুল কি করে সংশোধন করবেন তারা, সেটার উপর আমাদের প্রত্যেকের নজর থাকবে। কিন্তু আবারও বলছি যে নির্বাচন কমিশনের মতো একটা বডি, সেটা যদি স্বাধীন স্বতন্ত্র না হয়, তাহলে কি কেন্দ্র কি রাজ্য যেখানে নির্বাচন হোক না কেন, সেখানে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। আমরা লেখাপড়ার সাথে যুক্ত, ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকাল খুব ডিবেট হয়।
নতুন আইন যা কেন্দ্রের আসছে তাতে আবার ভিসি অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে ভিসি যিনি হবেন তিনি শিক্ষাবিদ না হলেও চলবে, তিনি আইএএস, আইপিএস, ব্যবসায়ী, শিল্পপতি সব হতে পারে। অর্থাৎ যদি ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতে চান তাহলে শাসক মনে করছেন যে শিক্ষাবিদ দিয়ে যদি না করা যায় তাহলে আপনি শিল্পপতি দিয়েও করতে পারেন। ফলে একইভাবে আপনি ভোট নিয়ন্ত্রণের প্রশ্ন যদি ভাবেন তাহলে সেক্ষেত্রেও যাকে চাইবেন যেমন চাইবেন। এখন কেন্দ্রে 2:1 হয়েছে। আমাদের রাজ্যে যারা নির্বাচন কমিশনার ছিলেন দেখবেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়, রাজীব সিনহা, এসব নাম। ফলে শাসক দল যা বলবেন পরের দিন শিখিয়ে দেবেন, সেটা গিয়ে একেবারে সেই কাজটা পালন করবেন। এমনকি লাস্ট পঞ্চায়েত পুরসভার ভোটে কাউন্টিং পর্যন্ত যে পরিমাণ আমাদের এই রাজ্যে গণ্ডগোল হয়েছে, অর্থাৎ দিনকে রাত, রাতকে দিন করা হয়েছে, সেটা নজিরবিহীন। এবং এটা ঠিক এই কারণের জন্য আমি এই কথাটা বলতে চাইছি যে এই বিতর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরেছেন সেটা হচ্ছে ভোটারের চরিত্র। উদাহরণ হিসেবে এসছে মুর্শিদাবাদ, মালদা, সেখানে ভোটারের নাম করছেন, কাউকে ফতেমা বলছেন, কোথাও গিয়াসুদ্দিন বলছেন, এবং ওদিকে হচ্ছে যে হিসার, ওদিকে গুজরাটের ভোটার আসছে। ফলে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে রাজ্যের বাইরে থেকে হিন্দিভাষী ভোটার ঢুকছেন, মানে বাংলাভাষী নন। আর ঠিক বিজেপি, আমার বন্ধুরাও এখানে বলে গেলেন যেটা, যে আসলে ভোটার ভুতুড়ে আছে ঠিকই, কিন্তু সেটা আসলে মুসলমান ভোটার, রোহিঙ্গা ভোটার। তাহলে ভোটার লিস্টের হচ্ছে একটা মেরুকরণ হচ্ছে কোথাও, এবং সম্ভবত এটা তারা চাইছেন যে মূল ইস্যু থেকে সরে গিয়ে ভোটার লিস্টে হচ্ছে মেরুকরণের জায়গা অবধি পৌঁছে যেতে। ফলে আমি শুধু এই কথা বলেই শেষ করব যে ভোট বিতর্ক আজকের আমাদের যিনি মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি যখন সাংসদ ছিলেন শুরু করেছিলেন, যে বলেছিলেন যে এই রাজ্যে প্রচুর ভুয়ো ভোট বামফ্রন্টের আমলে ছিল বলে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। কিন্তু আমি আপনাকে এটুকু বলবো, সেই কাগজ ছোড়ার পর কালের নিয়মে বামফ্রন্ট গেছে, তৃণমূল এসছে, কিন্তু সেই ভূত তাড়ানোর ওঝা এই রাজ্যে তৃণমূল বের করতে পারেন। পার্থদাকে মনে করিয়ে দিই যে টিএন সেশন যখন নির্বাচন কমিশনার ছিলেন তার সাথে জ্যোতিবাবুর যে বাকযুদ্ধ বা ঘটনা, সেটা আজকালকার মানে যুব সম্প্রদায় কতটা জানে আমি জানি না, কিন্তু রাজনৈতিক নেতারা এবং রাজনীতির ছাত্ররা সবাই প্রায় জানে, সেটা প্রায় অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং 1991 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক সেই দিন, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে, সেদিনকে অনেকে মারা গিয়েছিলেন পুলিশের গুলিতে। এবং টিএন সেশন তখন ছিলেন ভারতের নির্বাচন কমিশনার। টিএন সেশন যখন অবসর নিচ্ছেন 1996 সালে, সেই মুহূর্তে ভারতবর্ষের সচিত্র ভোটার পরিচয়পত্র 20 লক্ষ লোককে দেওয়া সম্ভব হয়েছিল 1996-এ। পরের বক্তা কংগ্রেসের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1991-এর 21শে জুলাই নো এপিক কার্ড, নো ভোট, এটা যেমন সত্যি, আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধাননগরে প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় ভোট দিতে আসেন, এটাও সত্যি। এবার প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় বা কালকে যদি বাপি লাহিড়ী বা হেমন্ত মুখোপাধ্যায় আসে, সেটা ভুতুড়ে ভোটার। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হয়তো সম্ভবত আমরা পরিব্রাজক ভোটার বা পরিযায়ী ভোটার বলতে পারি। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে গল্পে একটা অসাধারণ প্রসঙ্গের অবতারণা করেছিলেন। এরকমই একটা প্রশাসনিক প্রহসনে একজনকে জোর করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং সে দীর্ঘদিন জেলে থাকার পর তাকে নাম জিজ্ঞাসা করলেই সে বলতো পঞ্জিম হস্তম, অর্থাৎ আমি 45 নম্বর। যারা যারা এটা পড়েননি তারা যদি ভিডস যারা দেখে থাকেন তাহলে দেখবেন শাহরুখ খানের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। তার নাম ছিল হচ্ছে কয়েদি নাম্বার 786। একই রকম প্রশাসনিক প্রহসন। এবার আমি জানি না যে বিজেপি সৈয়দ মুজতবা আলী বা শাহরুখ খান মুসলিম বলে তাদের সিনেমা বা লেখা সঙ্গে সাজুজ্য রাখে কিনা, কিন্তু ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি এই জালিয়াতির সঙ্গে অসম্ভব মিল। কীরকম? একটু আগে পার্থদা বললেন বা শিবাজিদা বললেন, অনেক ভূতের কথা বললেন। ঠিক যেরকমভাবে রাম কারমাল দাস দিল্লি নিবাসী এবং উত্তরপ্রদেশের অসম্ভব শিলাজিতের গুণে সেই শিলাজিৎ ভারতবর্ষে এক্স্যাক্টলি কোথায় পায় আমরা জানি না, 1 বছরে 13 বার বাবা হয়েছেন। আজ অব্দি বায়োলজিক্যাল সায়েন্স এটা সম্ভব করতে পারেনি, ওনাকে অবিলম্বে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কিন্তু হ্যাঁ, এটা সম্ভব। 13 বার উনি বাবা হয়েছেন এবং ওনার 45 জন সন্তান, এবং এটা নির্বাচন কমিশনের ডেটা বলছে। এবার প্রশ্নটা হচ্ছে যে এরা থাকছে কোথায়?
এরা থাকছে হচ্ছে ঠিক যে কথাটা একটু আগে শিবাজিদা বা জগন্নাথদা বা পার্থদা বললেন, সেটা হচ্ছে কি যে যখনই মহারাষ্ট্রে 36 লক্ষ, ধরুন 5 বছরে 2019 থেকে 2024 একটা রাজ্যে 32 লাখ ভোটার বেড়েছে। 2024-এর লোকসভা থেকে 2024-এর বিধানসভার 5 মাসের ভেতর 39 লক্ষ বা 38 লক্ষ ভোটার বেড়েছে। শুধুমাত্র 17ই ডিসেম্বর দিল্লির ইসিআই বলছে, এটা আমার বক্তব্য নয়, ফর্ম 6-এর আবেদন করেছেন 5,10,000 মানুষ। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, আপনারা চেক করে নিন, 5,10,000 মানুষ। এরা আসছে কোথা থেকে? ওই যে 45 জন যে বাবা হয়েছেন বা 45 জন সন্তান, তারা অ্যাসাইনমেন্ট নিয়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। এবার যে প্রশ্নটা সবাই করে, কর্ণাটকে, তেলেঙ্গানাতে যেখানে কংগ্রেস জিতছে সেখানে কি এই ঘটনা ঘটছে না? এখানে মাথায় রাখতে হবে, যে কোনো ডেটা স্যানিটির ক্ষেত্রে আপনাকে আপনার ক্ষমতাটা বুঝতে হবে। আমি কর্মক্ষেত্রে একজন তথ্য প্রযুক্তিবিদ, যারা এখানে কমার্সের সঙ্গে একটু সাযুজ্য রাখেন, আপনারা কম্পেনসেটিং এরার শব্দটা শুনেছেন হয়তো। কম্পেনসেটিং এরার মানেটা কি? ধরুন যে কোনো একটা বুথে 900-950 জন ভোটার আছে, সেখান থেকে আপনি 25 জনকে বাদ দিচ্ছেন যারা কংগ্রেসি ভোটার এবং 25 জন বিজেপিকে যোগ করছেন। তার মানে একটা বুথে আপনার ব্যবধান কি দাঁড়ালো? 50। এক একটা বিধানসভায় 250 থেকে 300টা বুথ থাকে, অর্থাৎ গুণ করলে দাঁড়ায় 12,500 থেকে 15,000। আপনারা হিসাব করে দেখবেন, কয়েকটা জায়গা বাদ দিলে অঙ্কের বিচারে অন্তত 12,500 থেকে 15,000 ব্যবধান হয় না। এটা সম্ভব এবং এটা হচ্ছে। আধার কার্ড কি এর সলিউশন? যারা সবাই জানেন এবং এক্ষুনি এখানে দাঁড়িয়ে শিবাজিদা বললেন, আধার কার্ড ইজ নট আ সিটিজেনশিপ প্রুফ। 182 দিন এখানে ভারতবর্ষে থাকলে আপনি আধার কার্ড পেতে পারেন। বিজেপির পক্ষে বুঝতে সুবিধা হবে, আদনান সামির আধার এবং ভোটার কার্ড দুটোই থাকতে পারে, কিন্তু তসলিমা নাসরিনের আধার কার্ড থাকলেও ভোটার কার্ড থাকবে না, কারণ তসলিমা নাসরিনকে আপনারা নাগরিকত্ব দেননি, যেটা আপনারা আদনান সামিকে দিয়েছেন। বিজেপি আমাদের ভারতবর্ষকে একটা হিন্দু আফগানিস্তান বা হিন্দু তালিবান বা একটা হিন্দু পাকিস্তান করছে। আপনারা কি সেটা চান? একটু ভেবে দেখবেন। ভালো থাকবেন এবং এই পরিযায়ী বা পরিব্রাজক ভোটারদের আটকে দেবেন। ধন্যবাদ। অভিষেক, তুমি আসন গ্রহণ করো।